আসসালামু আলাইকুম এইচএসসি 26। কেমন আছো তোমরা? তোমাদের পরীক্ষাকে সামনে রেখেই আইসিটির অধ্যায় 5-এর সি প্রোগ্রাম বিষয়টি আজকে আলোচনা করা হবে। শুধুমাত্র গ ঘ তোমাদের প্রতিপাদ্য বিষয়। ঠিক আছে, তো লেটস গো। প্রথমেই বলে রাখা ভালো, আজকের টপিকে কিন্তু আমরা মোটেও বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ ও ঘ এর প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ শুধুমাত্র অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং। অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যালগরিদম হচ্ছে একটি লিস্ট। ধরো তুমি চা বানাতে পছন্দ করো, অথবা আমরা ছেলেরা তো সবাই চা খেতে পছন্দই করি। যদি চা বানানোর কথা বলা হয় তাহলে তুমি প্রথমে কি করবে? অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যেটা সর্বপ্রথম শুরু করব সেটি হচ্ছে আমরা চা বানানোটা শুরু করব, বা বলা যেতে পারে তার মেন্টালি প্রিপারেশন নিব, অর্থাৎ সেটাকে আমরা শুরু বলেই চালাতে পারি। দ্বিতীয় বিষয়, অর্থাৎ দ্বিতীয়বার আমরা ইনপুট নিব, বা আমাদের কি কি জিনিসপাতি লাগবে সেই জিনিসগুলোকে আমরা একত্র করব। যেমন যদি আমি বলি চা বানানোর সময় আমার সর্বপ্রথম যেটা লাগবে সেটি কি? হাঁড়ি। দ্বিতীয় যে জিনিসটি লাগতে পারে সেটি পানি। তার পাশাপাশি বলা যেতে পারে চিনি, চা পাতা, প্রধানত এগুলোই। তারপরে আমরা কি করব? তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রান্নাটা শুরু করব। রান্না শুরু করার সময় প্রথমে কি করি আমরা? আমরা হচ্ছে পানিটা ফোটাই, পানি ফোটাবো। পানি ফোটানোর পরে আমরা কি কাজ করব? পানি ফোটানোর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেখানে চা পাতা এবং চিনিটা দিয়ে দেব, অর্থাৎ চা পাতা চিনি দিই। তাহলে আমরা কি পাবো? তাহলে পাঁচে আমরা যে আউটপুট হিসেবে পাবো চা, 1 কাপ চা। এবং তার সাথে সাথে আমাদের চা বানানোর কাজ শেষ। এটি হচ্ছে অ্যালগরিদম। শুধু এটা এখন বিভিন্ন হিসাব এবং অন্যান্য যোগ বিয়োগের ক্ষেত্রে অথবা গুণ ভাগের ক্ষেত্রে করতে হবে। তো চলো, সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের আইসিটিতে আমরা মোটেও গুণকে গুণ আকারে লিখতে পারবো না। আমরা কি লিখি? আমরা গুণ চিহ্নকে লিখি হচ্ছে অ্যাস্টেরিক্স। এটার নাম হচ্ছে অ্যাস্টেরিক্স, অ্যাস্টেরিক্স আকারে। যোগকে তো যোগ আকারে লিখি, গুণকে তো সরি বিয়োগকে তো বিয়োগ আকারে লিখি, ভাগকে আমরা লিখি হচ্ছে স্ল্যাশ আকারে। এটাকে আমরা বলি স্ল্যাশ। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? স্ল্যাশ। এগুলো আমাদের বেসিক জিনিস। তার সাথে সাথে আরো কিছু জানার দরকার। সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটা জানা খুব স্বাভাবিক এবং তারা খুব সহজেই জানে। আর্টসে যারা পড়ে তাদের জন্য একটু মুশকিল, আর্টস কমার্স যারা। তবে তোমরা আশা করি এইচএসসি যেহেতু খুব কাছে এসেছে এই জিনিসটি জানো। তারপরেও যোগফল বলতে আমরা বুঝি সাম, গুণফল বলতে বুঝি আমরা মাল্টিপ্লিকেশন থেকে আসে, যার কারণে এমইউএল। আর ভাগফল যদিও আমাদের লাগে না, ভাগফল সেভাবে আসে না, তারপরেও ভাগফল হয় হচ্ছে ডিভাইড থেকে আসে ডিভ। ওকে, এছাড়াও আরো কয়েকটা জিনিস তোমাদের লাগতে পারে, তার মধ্যে একটি হচ্ছে গড়। গড় বলতে হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজকে এভিজি আকারে প্রকাশ করা যেতে পারে। তার পাশাপাশি যদি আমরা এখন বলতে চাই তাহলে এই কটা দিয়েই আমাদের সাধারণত হয়ে যায়, কিন্তু তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে গড় ছাড়াও আরো কিছু জিনিস আসে, সেগুলো আমরা অঙ্কের সাথে সাথে শিখবো। যেমন একটা আসতে পারে ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা বলি এরিয়া।
একইভাবে আরো বেশ কিছু সূত্র শিখব। তো আমরা অলরেডি অ্যালগোরিদম সম্বন্ধে জানলাম যে অ্যালগোরিদম হচ্ছে একটা লিস্ট। এখন অ্যালগোরিদমের ফ্লোচার্ট যেটি, সেই ফ্লোচার্টটি হচ্ছে একটা চিত্র মাধ্যম, অর্থাৎ একই জিনিসটাই থাকবে কিন্তু চিত্রাকারে। তার মানে কি? চিত্রাকারে অর্থাৎ আমরা কিছু সংকেতের মাধ্যমে সেইগুলো চিত্রে লিখবো। যেমন বলতে পারি, আমরা একটু মিশিয়ে দিই, মিশানো ডান। তারপর ফ্লোচার্টের যে সংকেতগুলো সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আমরা প্রথমে একটু দেখে নিই। প্রথমত শুরু করব আমরা স্টার্ট লিখে। স্টার্টের পর আমরা ইনপুট নিয়েছি, ইনপুটের সময় সবসময় সামান্তরিক নিতে হয়। ইনপুট হাঁড়ি, পানি, চিনি, চা পাতা। তারপরে হাঁড়ি, পানি, চিনি, চা পাতার পরে কি? পরে হচ্ছে আমাদের কাজগুলো। যে কাজগুলো বা যোগফল বা হিসাবগুলো, সেগুলোকে আমরা লিখবো আয়ত আকার ঘরে। একইভাবে চা পাতা, চিনি দিই, এটিও কাজের মধ্যেই পড়ে, যার কারণে সেটাকেও আমরা আয়তাকার ঘরেই। আউটপুটটি একই রকম ভাবেই আমাদের সামান্তরিকের মধ্যে আসে। আউটপুটের ক্ষেত্রে আমরা এখানে আর এখন আউটপুট লিখবো না, আমরা লিখবো প্রিন্ট। এই জায়গাতেও আমরা আউটপুট লিখবো না, এটা বোঝানোর জন্য শুধু লেখা হয়েছে। আর এরই সাথে শেষ। শেষ আমরা এন্ড অথবা স্টপ যে কোনোটাই দিতে পারি। আর এই সকলগুলোকে আমরা তীর দিয়ে দেব। এখন যেটি জানার বিষয় সেখানে এগুলো, এই চিহ্নগুলো কেমন বা এই চিহ্নগুলো কিভাবে ইউজ হয়। প্রথমে আমরা এই ওভাল আকৃতি দেখি। ওভাল আকৃতি শুধুমাত্র শুরু এবং শেষের জন্য হয়। অতঃপর আমরা দেখতে পাচ্ছি সামান্তরিক। এই সামান্তরিক চিহ্নটা আমাদের শুধুমাত্র ইনপুট এবং প্রিন্টের জন্যই ব্যবহৃত হয়। এবং আয়তকার, আয়তকারটা যে কোনো ধরনের হিসাব, হিসাবের জন্য। এবং এবং নয়, আরো কিছু আছে। শুরু এবং শেষ হয়ে গেল, ইনপুট প্রিন্ট হয়ে গেল, হিসাবের জন্য হয়ে গেল, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের শর্ত আছে। আমরা সেই শর্তটা কিছুক্ষণ পরেই শিখব। শর্তের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডায়মন্ড শর্ত। এটার নাম কি? ডায়মন্ড। ওকে, এটা আয়তকার, আয়তক্ষেত্র বা আয়ত, এটি সামান্তরিক, এটি কি ওভাল আকৃতি, অথবা আমরা বৃত্তও বলতে পারি, কিন্তু আমরা বৃত্ত বলবো না, আমরা এটাকে উপবৃত্ত বলবো। সরি, উপবৃত্ত নয়, ওভাল শেপ বলাটাই আমাদের জন্য ভালো হবে, ওভাল আকৃতি। এবং এই সকল কিছু যেটা দিয়ে কানেক্ট করছি সেটা হচ্ছে তীর চিহ্ন, সংযোগের জন্য। সংযোগের জন্য তীর। ও ইয়াস, লাস্ট বাট নট লিস্ট, আরো একটি জিনিস আমাদের জানা দরকার। যদিও এরকম চিহ্ন আরো অনেক আছে, কিন্তু এইচএসসি তে আর একটা জিনিস জানলেই হবে, সেটি হচ্ছে
কিছু কিছু ক্ষেত্রে আমরা পাবো, কিছুক্ষণ পরে পাবো, কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো পয়েন্টকে একসাথে যুক্ত করার জন্য আমাদের প্রয়োজন হয় সার্কেল। তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখে ফেলি। প্রথমত অ্যালগরিদম ও ফ্লোচার্ট বোঝার জন্য আমরা এই তিনটি সমাধান করব, তারপরে আমরা প্রধান বিষয়টিতে যাব যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন প্রশ্নতে আছে, আবার বলছে আছে, আসে। ওকে, ফার্স্ট অফ অল আমরা 1 নম্বর প্রশ্নটা যেটি শিখবো, তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করা। ইটস বেসিক। এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না, আসলেও খুবই কম সংখ্যক, আসে না বললেই চলে। ও আচ্ছা, এইচএসসি 26 তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, তোমাদের কোশ্চেন কিন্তু সহজ হবে ইনশাআল্লাহ। ওকে, একটু আশা দিয়ে দিয়েছি, এখন আশা আবার হচ্ছে চাপের মধ্যে ফেলি। তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়, আমরা একটু আগে দেখলাম যে গড় নির্ণয়ের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাভারেজ। আরো একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে গড় বলতে কি। গড় বলতে হচ্ছে কয়েকটি সংখ্যা, যে কয়টা সংখ্যা আমাকে দেওয়া থাকবে, যদি আমরা বলি 1 2 3 4 এইরকম যদি বলি, তাহলে এটা গড় কিভাবে নির্ণয় করি আমরা? আমরা দেখি, অথবা আমরা একটু চেঞ্জ করে দিই, 3 2 1 5 যদি দেই, তাহলে এটা কিভাবে করব? অ্যাভারেজটা নির্ণয় করতে হয় 3 যোগ 2 যোগ 1 যোগ 5, এবার এখানে 1 2 3 4 চারটি সংখ্যা আছে, তাই 4 দিয়ে ভাগ। অর্থাৎ কি, 3 আর 2 এ 5, 5 আর 5 এ 10, আর 1 এ 11, 11 ভাগ 4। 11 কে 4 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটি হচ্ছে আমাদের নির্ণেয় গড় এই সংখ্যাটির ক্ষেত্রে। তাহলে এখানে বলা হয়েছে তিনটি পূর্ণ সংখ্যার গড়, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যালগরিদম লিখি। অ্যালগরিদমে আমরা প্রথমে কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি, ও সরি, অ্যালগরিদমের প্রথমে তো আমরা কি শুরু করব, ধাপ 1 শুরু করি, ধাপ 2 হলো আমরা ইনপুট নিব। এখানে তিনটি পূর্ণ সংখ্যার কথা বলা নেই যে এই তিনটি সংখ্যা কি, তার জন্য আমরা ধরে নিব, সকল কিছু যদি ধরে নিব, কোনো ফিক্স মান ছাড়া যেগুলো হবে সেগুলো সকল কিছু ইনপুট। তো এই তিনটি পূর্ণ সংখ্যা এখানে যেহেতু বলা নেই, কোনোটি ফিক্স না, যেহেতু ফিক্স না, তাহলে আমরা তিনটিকেই ইনপুট আকারে নিব, ধরি। অর্থাৎ ইনপুট, আমরা এই জায়গায় যেহেতু সকল কিছু বাংলায় লিখছি, বাংলায় লেখাই ভালো, যে ইনপুট নেই এ বি সি। ওকে, তাহলে ধাপ 3 এ চলে যাব। ধাপ 3 তো আমরা জানি যে হিসাব করতে হবে আমাদের। হিসাবটা কি? অ্যাভারেজ এ যোগ বি যোগ সি। কিন্তু এখানে একটি ব্যাপার আছে, যে আমরা এখন ভাগ 3 লেখার কথা, ঠিক নয় কি? এটা লিখলে যদিও ভুল হয় না, কিন্তু আমরা এভাবে লিখবো না, কারণ আমরা সি প্রোগ্রামে যেভাবে লিখবো বা ফ্লোচার্টের ভিতরে যেভাবে লিখতে হবে, আমরা এখানে সেইটাই দিব। অর্থাৎ আমরা ভাগের পরিবর্তে স্ল্যাশ ইউজ করব। সেই ক্ষেত্রে যেহেতু এই তিনটি যোগফল, তো যোগটুকু আমি ব্র্যাকেটে দিয়ে নিলাম, তারপর ভাগ হিসেবে স্ল্যাশ দিয়ে দিলাম, তারপরে 3 বসিয়ে দিলাম, আমাদের হিসাব শেষ। যদি কারো মন চায় দশমিক শূন্য দিতে, দিতে পারে। ধাপ 4 এ আমরা বিষয়টি প্রিন্ট করব। কি প্রিন্ট করব? অ্যাভারেজ কে প্রিন্ট করব। অর্থাৎ প্রিন্ট বা লিখব অ্যাভারেজ প্রিন্ট করি। এটা করার পরে আমাদের প্রোগ্রাম শেষ। ওকে, ফাইন। তাহলে এটা হয়ে গেল। তাহলে বুঝতে পারছো এর পাশাপাশি আমাদের ফ্লো চার্টটা আরো সহজ হবে। ফ্লো চার্টটার ক্ষেত্রে, শুরু করার ক্ষেত্রে, শুরু এবং শেষের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে আমাদের ওভাল শেপ প্রয়োজন। ওভাল শেপটা তাহলে আমরা দিয়ে দিব স্টার্ট। ওকে, দেন ইনপুট নিব। সো ইনপুট এ বি সি।
সামান্তরিক, যেহেতু ইনপুট এবং প্রিন্টের ক্ষেত্রে আমাদের সামান্তরিক হয়, এখানে তীরটা দিয়ে নিই। অতঃপর হিসাবটা আমরা করব কিসের মধ্যে? সেটা অবশ্যই হবে একটা আয়তরেখার মধ্যে, অর্থাৎ দেন আমরা প্রিন্ট করে নেব। প্রিন্টটাও একটি সামান্তরিকে। আর শেষ। এরই মাধ্যমে আমাদের এই পুরো অ্যালগরিদম এবং ফ্লো চার্টটি 1 নম্বরে শেষ। বোঝা যাচ্ছে জিনিসটি খুব একটা কঠিন নয়। যদিও আমার হাতে টিস্যু আছে, সেই টিস্যুটা দিয়েই তাহলে এখন কি করব? ঘষা 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 এবং মাজা, তার মাধ্যমে মুছে ফেলে দিলাম। অতঃপর 2 নম্বরে আমরা গিয়ে দেখব লিপ ইয়ার বছর নির্ণয় করা। লিপ ইয়ার বছরের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই জানি এখানে কয়েকটি বিষয় আছে। তারও আগে একটু বলে নিই, এগুলো শুধু এখানে দেখলেই হবে না, তোমাদের কিন্তু অবশ্যই উচিত হবে বাসায় তোমাদের বইয়ে, মাহবুবুর স্যারের বই অথবা অক্ষরপত্র বই, যে বইটা ইউজ করো সেই বইয়ে যেগুলো প্রথমের দিকে অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেওয়া আছে সেগুলো সহজ সহজগুলো করে ফেলার। অবশ্যই তোমরা যদি কেউ মনে করো যে কোনোটা পারছি না, ডোন্ট ফরগেট ইউর ব্রাদার, জাস্ট গিভ মি আ কমেন্ট, ওকে? ও হ্যাঁ, তার সাথে বলতে ভুলে গিয়েছিলাম, যদিও ছেঁড়াফাটা কাপড় পরে আছি, তার মানে বুঝতেই হবে ভাইয়াকে উঠাতে হবে। তার মানে কি, সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট অবভিয়াসলি। ও শেয়ার করিও ভাই, শেয়ার করলে হেবি উপকার হয়। ওকে, সো 2 নম্বরে আসি। 2 নম্বরের ক্ষেত্রে লিপ ইয়ার নির্ণয় করতে হবে। তার আগে আমরা কিছু জিনিস বুঝবো। লিপ ইয়ার নির্ণয় করার ক্ষেত্রে যদি ওয়াই একটা বছর হয়, তাহলে আমরা প্রথমত কি করি, সেটাকে আমরা 4 দিয়ে সাধারণত ভাগ দিয়ে আমরা দেখি। যেমন ধরতে পারো যে 2016 সাল, এটা লিপ ইয়ার কিনা, আমরা শুধু 4 দিয়ে ভাগ দিয়ে দিব। অর্থাৎ কি, অর্থাৎ ভাগ দিয়ে দাও, কত হবে? আমরা শুধু সাইডের যদি দুইটাকেই ভাগ দিই তাহলে বুঝতে পারবো 4 4 যেহেতু 16 হয়, তাহলে এটা ভাগ চলে যাচ্ছে। যেহেতু ভাগ চলে যাবে, সেহেতু কি আমরা বুঝতেই পারছি এটা লিপ ইয়ার হবে, 2016 সাল লিপ ইয়ার হবে। কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এভাবে নির্ণয় করব না। আমরা প্রথমত ওয়াই কে 100 দিয়ে ভাগ দিয়ে দেখব যে ভাগশেষ থাকে কিনা, ভাগশেষ থাকে কিনা। যদি দেখি যে ভাগশেষ থাকে না, তাহলে তো সেটা লিপ ইয়ার হয়ে যাবে। কিন্তু তার পরবর্তীতে যদি দেখি যে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে কি করব? তাহলে y100 কে 400 দিয়ে ভাগ দিয়ে দেখব। এটাও যদি না হয়, তাহলে y কে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দেখব। অর্থাৎ আমরা 3 বার ভাগ দিয়ে দেখব। এবং কখন হবে কখন হবে না, অর্থাৎ ইয়েস এন্ড নো এর জন্য আমরা কি নিয়ে আসবো? আমরা নিয়ে আসবো ডায়মন্ড। যে ডায়মন্ড সবাই চায় কিন্তু কেউ পায় না, কিন্তু তোমরা আইসিটি ব্যাচ অবশ্যই পেয়ে গিয়েছো। তাহলে আসো আমরা ডায়মন্ডটা নিয়ে আর একটা খেলা শুরু করি, ওকে? মিশিয়ে দেই মিশিয়ে দেই মিশিয়ে দেই। অর্থাৎ অ্যালগরিদম শুরু করছি। প্রথমে শুরু করি। পরবর্তীতে আমরা ইনপুট নিব। ইনপুটটা কি নিব? আমাদের এখানে কোনো নির্দিষ্ট বছর বলা নেই, অর্থাৎ আমাদেরকে ধরে নিতে হবে। ধরবো কি, বছর? বছর ধরলে তো সংখ্যা হয়ে গেল, হবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইয়ার ধরে নিতে পারি, বছর বা ইয়ার। তা আমি সংক্ষেপে ইয়ারকে ওয়াই লিখছি। ইনপুট ওয়াই নেই, ভাবতি না তো যে আমরা করবো হিসাব নাকি? ওকে, লেটস ডু ইট। আমরা প্রথমে করব যে ওয়াই কে কি দিয়ে ভাগ দিয়ে দেখবো? 100 দিয়ে ভাগ দিয়ে দেখবো। এভাবে ভাগ দিব, এভাবে ভাগ দিলেই হয়। কিন্তু আমি একটু আগে তোমাদেরকে বলা হয়নি, কিন্তু ভাগশেষ এটি দেখানোর জন্য আমাদের পার্সেন্ট চিহ্নটি ব্যবহৃত হয়। তাহলে আমরা সেটা দিব, ওয়াই পার্সেন্ট 100 ইকুয়াল 0। অর্থাৎ কি, যদি ওয়াই কে 100 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি হবে? শূন্য হবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। যদি এটি হয়,
তাহলে এটা একটা শর্ত যাচ্ছে, তো শর্তের ক্ষেত্রে অবশ্যই যদি দিতে হবে। তাহলে আমরা প্রথমেই দিব যদি y বাই 100, তো বাই তো লিখতে পারবো না, আমরা আবারও বলছি পার্সেন্ট দেব, কারণ আমাদের ভাগশেষ দেখাতে হবে। y পার্সেন্ট 100 ইকুয়াল 0 হয়, সেই ক্ষেত্রে দুইটা ব্যাপার আসবে। এক, তাহলে যদি হয় তাহলে কি হবে, এবং দুই, না হলে কি হবে। আমরা ফাঁকা রেখে দেব, কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতেই পারছি যে যদি হয় তাহলে হবে লিপিয়ার, না হলে হবে লিপিয়ার নয়। সেই ক্ষেত্রে আমরা পরের দিকে আগাতে পারবো। তো আমরা আসি ধাপ 4-এ। কারণ আমরা কোন ধাপে যাব সেটা আমরা বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত লিখবো, তার জন্য আমরা এই দুটো ফাঁকা রেখে দিব। এটা সহজ টেকনিক, আমার কাছে তো মনেই হয়। ওকে, দেন ধাপ 4। ধাপ 4-এ গিয়ে আমরা এটা করলাম, তার পাশাপাশি এখন আরো একটা প্রোগ্রাম করব। সেটা কি, যদি 100 দিয়ে আমাদের ভাগ না যায় বা ভাগশেষ থেকে যায়, সেই ক্ষেত্রে আমরা y কে 400 দিয়ে ভাগ দেব। এর পাশাপাশি আমরা ভাগ দেব, সরি, ভাগশেষ ক্ষেত্রে 0 লিখেই নি, y কে ভাগ দেব হচ্ছে 4 দিয়ে। যদি এই দুটো হয় তাহলে, এবং না হলে, আবারও বলছি পরে লিখবো। তো দিন শেষে আমার প্রিন্ট আকার কি আকার আসবে, অর্থাৎ আমাদের ফলাফল কি আসবে। ফলাফল আসবে, একটা ফলাফল আসতে পারে যে প্রিন্ট বা লিপ ইয়ার প্রিন্ট করি। লিপ ইয়ার প্রিন্ট করি। আরেকটা ফলাফল আসতে পারে নট লিপ ইয়ার প্রিন্ট করি। ওকে, আর তারপরে শেষ করে ফেলবো। এখন কোশ্চিন আসতে পারে যে ভাইয়া তাহলে আর না হলে, তাহলে এবং না হলে এখানে কি বসবে। ওকে, ইজি। যদি এটা হয় তাহলে আমরা লিপ ইয়ার প্রিন্ট করব না, তাহলে তাহলে ধাপ 5-এ যাই, ইজি। আর যদি সেটা না হয় তাহলে কি, ধাপ 4-এ যাব, খুব স্বাভাবিক। যদি না হয় তাহলে এটা দিয়ে তো ট্রাই করে দেখতে হবে, ঠিক না। তাহলে না হলে, না হলে ধাপ 4-এ যাই, ইজি। সেম ভাবে এটা যদি হয় তাহলে আমরা ধাপ 5-এ যাব, লিপ ইয়ার প্রিন্ট করব। তাহলে ধাপ 5-এ যাই। আর যদি না হয় তাহলে আমরা বুঝে যাচ্ছি সেটা লিপ ইয়ার হবে না, সো নট লিপ ইয়ার প্রিন্ট করবো, অর্থাৎ ধাপ 6-এ যাই। এন্ড দ্যাটস ইট, তোমাদের লিপ ইয়ার নির্ণয় হয়ে গেল। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ তোমরা যদি দেখো মাঝে মধ্যে এটা আসে এবং অনেকের মধ্যে এটা কনফিউজ হয়ে যায় এই 400, 4 and 100 নিয়ে। সাধারণত আমরা প্রথমে 100 দিয়ে ভাগ দিতাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 100 দিয়ে ভাগ দিয়েও আমাদের যায় না। যেমন আমরা 2016 লিখেছিলাম, সেটাও তুমি একটু নজর দিয়ে দেখবা বা ক্যালকুলেটর টিপে দেখবা, সেটা হয় না। সেই ক্ষেত্রে আমরা 404 দুটোকেই দিয়ে দেখবো যে হয় কিনা, যার কারণে এটা একটু এমন হয়ে যায়। অতঃপর এটার ফ্লোচার্ট নির্ণয়ের ক্ষেত্রে এখানে একটু ফোকাস দিবা অবশ্যই। কেন, কারণ এখানে ডায়মন্ড আছে, ডায়মন্ড শর্ত আসতেছে, অর্থাৎ ডায়মন্ড আমাদেরকে নিয়ে আসতে হবে। ডায়মন্ড দেখলেই কিন্তু আমাদের আগ্রহ জাগা উচিত, কি বলো নাকি। ওকে, তো ডায়মন্ডটা যেহেতু প্রথমবার হচ্ছে, তার কারণে একটু মনোযোগ দিবা। প্রথমেই ফ্লোচার্ট, সো স্টার্ট করতে হবে। স্টার্টের পর কি করব, স্টার্টের পরে ইনপুট নিব, সো অতঃপর কি করব, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কাছে একটা ডায়মন্ড চলে আসছে, অর্থাৎ শর্ত চলে আসছে। তাহলে আমরা শুধু প্রথমে ভিতরে এটা লিখবো যে y পার্সেন্ট 100 ভাগশেষ 0 যদি হয় এবং যদি না হয়, এই তো বিষয়।
এখানে দুইটা ক্রাইটেরিয়া তৈরি হবে, একটি হবে ইয়েস एंड नो। अब गौर से देखो, तुम गौर से देखोगे যে তাহলে অর্থাৎ ইয়েস এন্ড না হলে অর্থাৎ নো। সো আমরা দেখতেই পাচ্ছি তাহলে হলে আমরা কোথায় যাব, ধাপ 5 যাব, অর্থাৎ কি লিপ ইয়ার প্রিন্ট করে ফেলবো, প্রিন্ট লিপ ইয়ার। এগেইন যদি নো হয় তাহলে কোথায় বলছি, ধাপ 4 এ যাব। আরো একটা শর্ত হচ্ছে, সেই শর্তটাকেও লিখবো, কিসে লিখবো, ডায়মন্ড। and and 5% 4 একটা বিগ ডায়মন্ড, ছোট ডায়মন্ড এত কিছু হবে না, সো ডায়মন্ড লিখে ফেললাম। এখানে আরো একটি আকার আসবে ইয়েস এন্ড নো। তো এই ইয়েসটা দেখো কি হচ্ছে, ইয়েসটাও বলতেও কিন্তু আমরা ধাপ 5 অর্থাৎ লিপ ইয়ার প্রিন্ট করব। তার মানে কি, এটা এখানে না দিয়ে একটু বড় করে আমরা এই জায়গায় দিয়ে দিতে পারি, কারণ একই লিপ ইয়ার প্রিন্ট করব। এন্ড নো হলে নট প্রিন্ট নট লিপ ইয়ার। এবার আমরা একটু আগে দেখেছিলাম সার্কেলের কাজ, দেখো দুইটা এক জায়গায় যাওয়ার পরে কিন্তু শেষ হয়েছে। তাহলে কি একটা সার্কেল, যে দুইটি অবস্থা সেই দুটোকে সংযোগ করলাম, দেন পরে গিয়ে আমরা এন্ড করে দেব। এই তো হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ লিপ ইয়ারের বছর নির্ণয়ের অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট। তো তোমরা যদি কেউ চাও তুলে ফেলবা অথবা বুঝেও ফেলতে পারো, অবশ্যই ডোন্ট ফরগেট টু প্র্যাকটিস। পরিষ্কার হয়ে গিয়েছে। তা এখন আসো 3 নম্বর প্রশ্নটায়, যেখানে লেখা আছে তিনটি পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। যেহেতু আমরা জানি না তিনটা সংখ্যা কি কি, আমরা ধরে নিতে পারি তিনটা সংখ্যা এ বি এন্ড সি, এর মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে। যদি এ গ্রেটার দেন বি হয়, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে কি হবে, যদি এটা হ্যাঁ হয় এবং এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে এ বড়, ঠিক কি না? হ্যাঁ। তারপরে যদি এটা না হয় তাহলে কি হতে পারে, যে বি গ্রেটার দেন এ, নাকি? এটাও যদি হচ্ছে ট্রু হয়, এটা ট্রু, ও সরি ইয়েস, এটা যদি নো হয় তাহলে গেল, এটাও ইয়েস হলে। এখন যদি এইটা ইয়েস হয় তাহলে কি হবে, তাহলে বি বি আবার সি এর থেকে বড় হতে হবে, অর্থাৎ নাকি যে বি গ্রেটার দেন যদি সি হয় তাহলে কি হবে, তাহলে বি বড়, নাকি? হ্যাঁ। আর যদি এটা না হয়, এটা যদি নো হয় তাহলে কি হবে, এবং এইটা যদি নো হয় তাহলে কি হবে, এই দুইটা টপিকই বাকি থাকছে। হ্যাঁ, যদি এইটা না হয় তাহলে সি বড়, আর এই ক্ষেত্রে যদি এটা না হয় তাহলেও সি বড়, এই ক্ষেত্রে যদি এটা না হয় তাহলেও সি বড়। কি বিষয়টা কি বোঝা গেছে না বোঝা যায়নি? আরো একবার রিপিট করছি, এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে এ গ্রেটার দেন সি ও হবে, যদি হয় তাহলে এ বড়, কিন্তু যদি এটা না হয় তাহলে সি বড় হবে, কারণ এ এর থেকে তো বি অলরেডি বড় হয়েই আছে। এখন সি এর থেকে যদি বড় হয়, সি যদি এ এর থেকে বড় হয় তাহলে সি বড় হবে। আবারও এ গ্রেটার দেন বি যদি এটা না হয় তাহলে বি গ্রেটার দেন এ হবে, বি গ্রেটার দেন যদি এ হয় এবং বি যদি সি এর থেকেও বড় হয় তাহলে বি বড়, নতুবা সি বড়। একইভাবে যদি এটা না হয় তাহলে সি বড় হয়ে যাবে অটোমেটিক, ঠিক নয়? অবশ্যই এটা যদি না হয় সেই ক্ষেত্রে সি বড়। তাহলে তাহলে এই সেম জিনিসটাকে এখন আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে লিখব। ফার্স্ট অফ অল অ্যালগরিদম, মুখস্থ শুরু করতে হবে।
তারপরে কি করব, ইনপুট নিব। কি কি নিব ইনপুট? এ, বি এবং সি, তিনটা পূর্ণ সংখ্যা। এইবার ধাপ 3-এ যাব। ধাপ 3-এ যে কি লিখবো, প্রথমে তো শর্ত লিখবো যে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে দুইটা আকার আসবে, এর আগেও শিখছি। তাহলে, না হলে। ধাপ 4-এ যাই। যদি যদি এটা এখন এ গ্রেটার দেন বি হয় তাহলে তো ভালো কথা, কিন্তু যদি না হয়, সরি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে, না হলে তো লিখলাম। এখন এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে আবার দুটো হবে, তাহলে, না হলে। ধাপ 5-এ গিয়ে কি হবে, যে এ গ্রেটার দেন বি, সো এটা যদি না হয় তাহলে যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে একটা আকার আসবে, যেটাকে লিখবো তাহলে, না হলে, নাকি? হ্যাঁ। তো এটাও যদি হয়ে যায় তারপরে কি হবে, ধাপ 6-এ গিয়ে বলছে যদি বি গ্রেটার দেন সি হয় তাহলে, না হলে। ধাপ 7-এ গিয়ে কি হচ্ছে, এ বৃহত্তম। ধাপ 8-এ কি হচ্ছে, ধাপ 9-এ কি হচ্ছে, যে প্রিন্ট সি বৃহত্তম। আর এগুলোর পরেই তো ধাপ 10-এ গিয়ে হয়ে যাবে শেষ। কি কঠিন মনে হচ্ছে কি? না, একই জিনিস, শুধু একটু করতে হবে। যদি তোমাদের ক্ষেত্রে মনে হয় যে না এটা করতে সমস্যা হচ্ছে, তাহলে আমি এখানে পূর্বে যে চিত্রটা আঁকিয়েছিলাম সেটাকে রাফে করে নেবে, তাহলে বেশি সুবিধা হবে। আচ্ছা আসো দেখি তাহলে। তাহলে যদি এটা হয়, যদি এটা হয় তাহলে আমরা ধাপ 4-এ যাব। তাহলে ধাপ 4-এ যাই। ওকে, ধাপ 4-এ যাই। আর যদি না হয়, না হলে কি করব, না হলে আমরা ধাপ 5-এ যাব। আর এখানে যদি এ গ্রেটার দেন সি হয় তাহলে আমরা এ প্রিন্ট করব, তাহলে ধাপ 7-এ যাব। আর না হলে কি করব, না হলে আবার আমরা এই ধাপে যাব কি, না, যদি এ গ্রেটার দেন সি হয় তাহলে সিটাই বৃহত্তম হয়ে যাবে, যার কারণে ধাপ 9-এ যাব। অতঃপর একইভাবে বি গ্রেটার দেন যদি এ হয় তাহলে কি ঘটবে, তাহলে আমরা ধাপ 6-এ যাব। আর না হলে আমরা কি করব, ধাপ 6-এ গিয়ে আমরা কি করেছিলাম, বি গ্রেটার দেন সি দেখেছিলাম। আর না হলে আমরা ধাপ, সরি, সি কে হচ্ছে বৃহত্তম বলে দেব, যে ধাপ 9-এ যাই। আর বি গ্রেটার দেন সি হলে বি বৃহত্তম বলবো, অর্থাৎ ধাপ 8-এ যাব। আর না হলে ধাপ কিসে যাব, বি গ্রেটার দেন সি যদি হয় তাহলে ধাপ 8-এ যাব, অথবা প্রিন্ট সি, অর্থাৎ সি কে বড় বলে দেব, অর্থাৎ 9-এ যাই। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঝামেলা পাকতে পারে বিষয়টা নিয়ে, যদিও জিনিসটি অনেক সহজ, কিন্তু ঝামেলা মাঝে মধ্যে পাকতে পারে। তাহলে যদি এটা ঝামেলা হয় তাহলে প্রথমে শুরু করবা হচ্ছে ফ্লোচার্ট দিয়ে, কারণ ফ্লোচার্ট থেকে তখন অ্যালগোরিদমে আসলে যথেষ্ট ইজি হবে। ফ্লোচার্টে কি, স্টার্ট, স্টার্টের পরে ইনপুট নিব,
ইনপুটের পরে কি ডায়মন্ড, অবশ্যই যদি যদি থাকে তাহলে শর্ত, শর্ত মানেই ডায়মন্ড। এর দুভাগ হয়ে যাবে, ইয়েস নো। ইয়েস এ গেলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি ধাপ 4 এ যাই, অর্থাৎ ধাপ 4 কি, এ গ্রেটার দেন সি, এটাও একটা ডায়মন্ড। এখানেও আছে একটা ইয়েস, যেটার মানে হচ্ছে যে প্রিন্ট এ লার্জার। এখানে এই কথাটা এত বড় লিখলে কষ্ট হবে, সেক্ষেত্রে আমরা লিখবো এ লার্জ, সহজ কথা হয়ে যাবে। হ্যাঁ, যখন আমরা এটাকে সামান্তরিক চিহ্ন দেব এটা বোঝা যাবে যে এটা একটা প্রিন্ট ভার্সন। ওকে, সিমিলারলি এ গ্রেটার দেন বি যদি না হয় তাহলে কি হবে, বি গ্রেটার দেন এ। বি গ্রেটার দেন যদি হয় তাহলে এখানেও দুইটা আকার আসবে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। যদি ইয়েস হয় তাহলে কি, তাহলে বি গ্রেটার, বি লার্জার। ও ইয়েস হলে সরি, তারও আগে একটা ধাপ যাবে যে সি, আগে আমরা বলে দেবো যে সি এর থেকে বড়। সি এর থেকে বড়র জন্য এটা হবে ইয়েস যদি হয় তাহলে বি লার্জ, নো হলে সরি সি লার্জ। নাকি? আর বি গ্রেটার দেন এ যদি এটা না হয় তাহলে কি হবে, এই সরি, তাহলেও সি লার্জ হবে। এবং যদি এইটাও নো হয় সেই ক্ষেত্রেও সি লার্জ হবে। সবগুলো কানেক্ট করে ফেলি। এখন এই এ বি সি তিনটা এক জায়গায় অ্যাড করব এবং ফিনিশ। আশা করি বুঝতে পারছো। এরপরেই আমরা যাব আরো কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনে। এখন আমরা বলেছিলাম যে আর একটা বিষয় শিখে গেলেই আমাদের আশা করা যায় বেশিরভাগটাই হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি ধারার বিষয়টি কমপ্লিট করে ফেলি তাহলে অ্যালগরিদম ফ্লোচার্টের আর কিছু বাকি থাকে না, তারপরে আমরা সি প্রোগ্রামটা শিখেই শেষ করে ফেলতে পারবো। এখন প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আমরা জানবো যে ধারা কি জিনিস। ধারা হচ্ছে কিছু সংখ্যক সংখ্যা যদি যোগ আকারে থাকে তখন সেটা হবে ধারার ম্যাথ। ঠিক আছে, তখন সেটা কি হবে, ধারা। ওকে, ফার্স্ট অফ অল যে ধারার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথমত দেখো এগুলো সকলগুলোই যোগফল। যোগফল এটা যদিও গুণ, কিন্তু এটার বিষয়ে পরে আসছি। আপাতত এগুলো সকল কিছুই যোগফল। যোগফলকে আমরা কি দিয়ে লিখি, সাম। ঠিক আছে, কি দিয়ে লিখি, সাম। এখানে শুরুতে যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলবো আই, অথবা তোমরা চাইলে এ দিতে পারো, তোমাদের গাইডে এ দেওয়া থাকবে, কিন্তু তোমরা চাইলে এ অথবা আই বোথ যে কোনো একটা ইউজ করতে পারো। এখন প্রথমে যেটা আই আছে সেটা হচ্ছে আই ইকুয়াল 1। ওকে, এর পাশাপাশি লাস্টে যে সংখ্যাটা আছে সেই পর্যন্ত আমাদের যোগটাকে চালাতে হবে, অর্থাৎ একটা শর্ত তৈরি হবে, যেটা হচ্ছে দেখো যে এন সংখ্যাগুলোর থেকে এগুলো সকল কিছু কি ছোট, কেন, কারণ এগুলো বড় হচ্ছে ধীরে ধীরে। ফাইন, এগুলো কি হচ্ছে, এগুলো ধীরে 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 বড়র দিকে আগাচ্ছে, তার মানে কি এন গ্রেটার দেন হবে। তাহলে আই সরি এন গ্রেটার দেন ইকুয়াল আই। আমরা জানি যে আমরা, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে গ্রেটার দেন ইকুয়াল তো এভাবে লেখে, কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে গ্রেটার দেন এন্ড ইকুয়াল আলাদা আলাদা ভাবে লিখতে হয়। ওকে ফাইন, দেন এন গ্রেটার দেন আই আর একটা শর্ত হয়ে গেল। এখন তাহলে কি সামের, প্রথমে সামের এখন হিসাবটা কি হবে, সাম বা যোগফল ইকুয়াল, আমরা প্রথমে লিখবো সাম, তারপরে হচ্ছে আইটাকে যোগ আকারে লিখবো। এখন এইভাবে কেন লিখবো, এভাবে কেন লিখবো, কারণ হচ্ছে আমরা যদি হিসাবটা করতে যাই তাহলে কি প্রথমে হবে শূন্যর সাথে যোগ, তা আমরা প্রথমে সাম ইকুয়াল টু কি ধরবো, 0। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে সাম ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তারপরে এখন সামের মান 1 হয়ে যাবে,
তারপরে হচ্ছে সাম ইকুয়াল 1 হয়ে গেল যেহেতু, তারপরের হিসাবে যায় হবে সাম 1 এই সরি সাম ইকুয়াল 1 প্লাস আই এর মানটা কত করে বাড়ছে তখন চলে আসবে যে আই 1 করে বাড়ছে, যেটাকে আমরা বলতেছি আই ইকুয়াল টু আই প্লাস 1। গাইডে কিছু কিছু ক্ষেত্রে এটাকে আই প্লাস প্লাসও বলে, একই বিষয় যে এটা 1 করে বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, এখন 1 করে যদি বৃদ্ধি পায় তাহলে আগে 1 ছিল, এখন 1 যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? এখন হয়ে গেল হচ্ছে 2, তাহলে 3। এভাবে করে যোগ হতে 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 আমরা এন পর্যন্ত যে বুঝবো। তাহলে আশা করি এতটুকু বুঝলা। যদিও কেউ কনফিউজ হয়ে যাও, যদিও কারো মনে হয় যে ভাই আমি কনফিউজ হয়ে গেলাম, এখন আমি কি করব, আমি তো বুঝলাম না বিষয়টা, নো প্রবলেম। তুমি যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে যা করবা, একটা শুধু একটা সিস্টেম প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করে ফেলো। ওকে, একটা কথা বলে রাখি, চ্যানেলের নাম কি? নোটবাজ। কেন জানো? হুম, কারণ তোমাদের এই ভাই বিশাল লেভেলের ফাঁকিবাজ। সো তার কাছ থেকে তুমি শিখতে পারো, কিন্তু শেখার ক্ষেত্রে একটা জিনিস জাস্ট মাথায় রাখবা যে ভাইয়া তোমাদেরকে টেকনিক দিবে। ভাইয়া তোমাদেরকে টেকনিক দিবে হচ্ছে কিভাবে মনে রাখবা, কিভাবে শিখবা। প্লাস একটা জিনিস দেখাই তোমাদেরকে, নোটবাজ এমনি এমনি তো না। সি প্রোগ্রাম শেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য নোট আছেই, নোট বানানোই আছে। দেখেছো দেখেছো নোটের ফিগারটা দেখেছো? খুবই পাতলা, তবে সমস্যা নাই। একটা সি প্রোগ্রামের এরকম একটা যদি শর্টকাট করতে পারো বা একটা সিস্টেম করতে পারো তাহলেই হবে। এখন বলবা যে ভাই বেশিরভাগ ক্ষেত্রে তো হচ্ছে সকলে তো হচ্ছে গাইড বলে যে হচ্ছে বইয়ের বিকল্প নাই। অবভিয়াসলি বইয়ের বিকল্প কিছু নাই, কিন্তু আমি মনে করি যে যদি সেই বইয়ের জিনিসগুলো কোনো জায়গায় শর্টকাটে সহজভাবে দেওয়া থাকে না, তাহলে উপকার হয়। ঠিক আছে, সেইখান থেকেই এক কথায় বলতে পারো তোমাদের ভাইয়ের নোট পছন্দ করে। জেনজি না, যদিও জেনজির সাথে সাথ নেই, তারপরেও বিষয়টা সহজ হয়। ওকে, যাই হোক, যদি বুঝতে না পারো তাহলে কি করবা? একটা সিস্টেম মুখস্থ করে নিবা, বাকিগুলা পানির মতো হয়ে যাবে। ওকে ফাইন, আসো আমরা একটু দেখি অ্যালগরিদমে প্রথমে কি শুরু করবা। ধাপ 2 কি করবা? ধাপ 2 নিবা হচ্ছে ইনপুট। ইনপুট কি নিবা? ওকে, আরো একবার একটু আমরা দেখি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই, নাকি? অথবা এই আইটা রিলেট করছে হচ্ছে কাছাকাছি এন। আমি যদিও বলেছি যে আই হচ্ছে প্রথমটা, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে এটা এখানে রিলেট করছে। কিভাবে রিলেট করছে? যে একটা পর্যায়ে যে আই এন এর সমান বা ছোট হবে সেই ক্ষেত্রে রিলেট করছে। তো এখানে বলা যায় যে এন, তো সেই ক্ষেত্রে আমরা এন এর মানটা সম্বন্ধে কোনো ধারণা নাই, তাহলে ইনপুটে আমরা সেটা নেব। দেখো একটা জিনিস, যে এইখানে এন এর জায়গায় আছে 100, কি আছে? 100, অর্থাৎ সেই মানটা আমি জানি। সেই ক্ষেত্রে তুমি যদি ইনপুট নাও দিতে চাও কোনো সমস্যা নেই। আর যদি তোমার মনে হয় যে না ভাই সব জায়গায় ইনপুট দেই, তাহলে n ইকুয়াল টু 100 লিখবা এভাবে করে। ওকে, আর তুমি যদি দিতে না চাও তাহলে যত যত জায়গায় আমরা n দেখবো ওই ম্যাথটার ক্ষেত্রে সকল জায়গাগুলোয় কি করবা? 100 বসিয়ে দিবা। ওকে ফাইন, আমরা আশা করি বিষয়টি বুঝতে পারছি। আর হয়তো বললাম, যদি না বুঝতে পারো মুখস্থ করে ফেলবা, একটা নিয়ম। ওকে, তাহলে ইনপুট কি নিব? আমরা নিব 1 নাম্বারের জন্য করছি ইনপুট নিবা হচ্ছে n। ফাইন, n। ধাপ 3-এ চলে যাই। ধাপ 3-এ গিয়ে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা প্রথমে দেখব যে এখানে যোগ শুরু হচ্ছে কোথা থেকে? 0 থেকে। তাহলে আমরা সাম ইকুয়াল 0 নিয়ে নিব। এবং আরো একটা জিনিস যে আমরা দেখব যে শুরুতে কি আছে, অর্থাৎ i ইকুয়াল 1, এই দুটো নিয়ে নিলাম। এই দুটো নিয়ে নেওয়ার পরে আমার ধাপ 4-এ গিয়ে একটা শর্ত তৈরি হবে। মনে আছে আমরা দেখলাম যে হচ্ছে এন এর শর্তটা কি দাঁড়াচ্ছে, মানে কতক্ষণ পর্যন্ত আমাদের যোগটা চলবে? যতক্ষণ পর্যন্ত এন এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল আই পর্যন্ত হবে। এটাই আমাদের শর্ত। কি বললাম? এটাই আমাদের শর্ত। তাহলে আমরা কি লিখবো? যদি এন গ্রেটার দেন ইকুয়াল আই হয়, আবারও তাহলে দুইটা সিস্টেম তৈরি হবে, একটা তাহলে না হলে ফাঁকা রেখে দেব। ধাপ 5-এ চলে যাব। ধাপ 5-এ গিয়ে কি করবো? আমরা হিসাবটা করব। হিসাবটা খুবই ইজি, সাম দিবা, আবার ইকুয়াল দিয়ে সাম দেবা,
তারপরে দেখো সবগুলো আই প্লাস হচ্ছে, যার কারণে প্লাস আই। ফাইন। ধাপ 6-এ গিয়ে বলবো কি, গিয়ে বলবো হচ্ছে যে আই কত করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 1। দুইটা শর্ত লিখে ফেললাম। এই দুইটা লেখার পরে আমরা কিসে চলে যাব, আমরা আবার ধাপ 4-এ চলে যাব যদি এটা না হয়। ওকে, তাহলে আমরা তারপরে কি করব, ধাপ 7-এ গিয়ে সাম বা এই যোগফলটাকে আমরা প্রিন্ট করব। আর ধাপ 8-এ গিয়ে শেষ করব। একটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাচ্ছি যে বইয়ে তোমরা এখানে ভাষাগুলো অনেক বড় আকারে পাবা, বা গাইডের ক্ষেত্রে তোমরা অনেক বড় আকারে পাবা, কিন্তু একটা কথা মাথায় রাখো, এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। যতটুকু কথা প্রয়োজন মিনিমাল, শুধু ততটুকুই তুমি লিখবা। যেমন দেখো আমারটার ক্ষেত্রে আমি খুবই কম সংখ্যক কথা লিখেছি। কেন লিখেছি? কারণ অত বড় লেখার প্রয়োজন নাই। ওকে, ওই যে বললাম শর্টকাট, ভাইয়া ফাঁকি দিতে জানে। ওকে, তাহলে কি হচ্ছে এখানে, এন গ্রেটার দেন যখন এটা হবে তখন আমরা ধাপ 5 এবং পরের দিকে চলে যাব, অর্থাৎ ধাপ 5-এ যাই। ঠিক আছে, তুমি ধাপ 5 এবং 6-কে একসাথে লিখতে পারো। আর যদি না হয় তাহলে কি করবা, তাহলে প্রিন্ট করে দেবা, অর্থাৎ ধাপ 7-এ যাই। এই তো সহজ একটা জিনিস। এখন চলে যাও ফ্লো চার্টে। ফ্লো চার্ট অবশ্যই অনেক সহজ। স্টার্ট, ফাইন, ইনপুট, ইনপুটের পরে যতগুলো ধাপ আছে অর্থাৎ 6 পর্যন্ত, এইটা ডায়মন্ড, বাকি সবগুলো কি আয়তাকারের মধ্যে যাবে। সাম ইকুয়াল 0 এন্ড আই ইকুয়াল 1। তারপরে আমাদের শর্ত আছে, শর্তটা লিখে দেব। দুই ভাগে চলে যাচ্ছে, ইয়েস এন্ড নো। ইয়েস বলতে কি, ইয়েস যখন হবে তাহলে যখন হবে ধাপ 5-এ চলে যাব, অর্থাৎ এই দুটো ধাপ। আর তারপরে কি, আই ইকুয়াল আই প্লাস 1। ঠিক আছে, আর এরপরেই আমরা চলে আসব আবার হচ্ছে এই ডায়মন্ডের ঘরে। আমাদের একটু ভুল হয়েছে, এখানে একটা আমাদের যুক্ত করার জায়গা রাখতে হতো, কারণ এই লাইনটা উঠে এসে এখানে যুক্ত হবে। ওকে, কেন? কারণ এই জিনিসটা এখানে সংযোগ হচ্ছে, আমরা সরাসরি এর মধ্যে দিতে পারবো না, যার কারণে আমরা ওখানে একটা সার্কেল নিয়ে আসবো। ওকে, আচ্ছা। আর যদি এটা না হয় তাহলে তো আমরা দেখছি যে প্রিন্ট সামকে প্রিন্ট করে ফেলবো। দি এন্ড। আশা করি জিনিসটা সহজ লাগছে তোমাদের কাছে। আচ্ছা, এখন দেখবা যে এখানে যতগুলো ধারা আছে শুধুমাত্র এই একটা অ্যালগোরিদম এবং এই একটা ফ্লোচার্ট দিয়েই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ম্যাজিক, বলেছিলাম কি, একটা ভালোভাবে মুখস্থ করতে পারলে সবগুলোর সিস্টেম সেম। যেমন ধরো এটা কি হচ্ছে, 2 4 6 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে মধ্যে আমরা প্যাটার্ন ফলো করলে দেখবো 2 2 করে বৃদ্ধি পাচ্ছে নাকি। তাহলে এইখানে কয়েকটা জিনিসই পরিবর্তন হবে। দেখো সামের ক্ষেত্রে তো সাম ইকুয়াল 0 সেটা ঠিকই থাকবে। আই এর এখানে কি হচ্ছে, শুরু হচ্ছে আই ইকুয়াল 2, একটা পরিবর্তন। আর দ্বিতীয়ত এখানে এন এর ভ্যালুটা সেম আছে। যদি এটা উল্টো ভাবে হইতো তাহলে সেই ক্ষেত্রে, যেমন যদি প্রশ্নটা এমন হতো যে 99 প্লাস 98 প্লাস 97 ডট 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 প্লাস এন, সেই ক্ষেত্রে এই চিহ্নটা উল্টিয়ে যেত এবং আই এর এখানে 99 হতো। ওকে, আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা তোমাদের কিন্তু বইয়ে আছে। এখন সময় স্বল্পতার জন্য অনেক কিছুই শেখাতে পারছি না, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। আর না বুঝতে পারলে ডোন্ট ফরগেট টু কমেন্ট। ওকে ফাইন, এখন আসি আবার আমরা ব্যাক করি যে 2 নম্বরে যেহেতু প্রথমে 2 ছিল, সো আই ইকুয়াল 2 দিলাম, অতঃপর এই ধাপগুলো সকল কিছু সেম থাকবে।
এখানকার ক্ষেত্রেও দেখো আই আকারেই বৃদ্ধি পাচ্ছে, সো আই থাকবে, কিন্তু এখানে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এখানে আবার একটা পরিবর্তন আসবে, আই ইকুয়াল আই প্লাস 2। আদারওয়াইজ সকল কিছুই সেম। আশা করি বুঝতে পারছো তোমরা। বাসায় নিজে নিজে ট্রাই করবা, এই জিনিসটা আমি করে দিলাম না, বলতে করেই দিয়েছি, কিন্তু খাতায় তোমরা লিখবা, প্র্যাকটিস ইউনো। এখন আসো আবার 3 নম্বরে আসি। 3 নম্বরে দেখো, যদি আমি এখানে স্কয়ার দিই তাও 1ই হয়, সো ঘাবড়ানোর কিছু নাই, সবগুলোতেই স্কয়ার আছে। তো এইখানে কয়েকটা পার্থক্য তৈরি হচ্ছে, আমরা আগেরটা একটু মিশিয়ে দিই। এখানে আরো একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, ফ্লো চার্টেও এখানে যেই পরিবর্তনগুলো হলো সেই পরিবর্তনগুলোই হবে, অর্থাৎ আই ইকুয়াল 2 বসবে, আর এইখানে আই প্লাস 2 বসবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আই ইকুয়াল 1 তো ঠিক আছে, সাম ইকুয়াল 0 তো সেম আছে, কিন্তু এন এর ভ্যালু দেওয়া আছে, যার কারণে তুমি চাইলে ইনপুটটাকে পুরোপুরি গায়েব করে দিতে পারো। কিন্তু যদি তোমার মনে হয় যে না ভাইয়া দিচ্ছি যখন সবগুলোতেই দিব, সেই ক্ষেত্রে n ইকুয়াল টু 100 এটা লিখে দিবা, সেখানে তোমার আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। কিন্তু তুমি যদি ইনপুটটাকে পুরোপুরি গায়েব করে দাও, সেখানে একটা পরিবর্তন করতে হবে, এই শর্তটার ক্ষেত্রে 100 গ্রেটার দেন ইকুয়াল আই, এই কথাটা লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কিন্তু আমরা যদি n ইকুয়াল 100 দিয়ে করি, তাহলে আশা করি প্যাটার্নটা ফলো হবে এবং তোমরা ভুলে যাবা না, ভুল করার সম্ভাবনাটা কম হবে। ওকে ভাই, এখন সামের ক্ষেত্রে দেখো স্কয়ার আছে। আমরা একটা জিনিস স্কয়ার বলতে বা সরি গুণ বলতে আমরা কি বুঝি? অ্যাস্টেরিক্স। কিন্তু যদি স্কয়ার বলতে চাই, স্কয়ার বলতে গেলে বা পাওয়ার, এই পাওয়ারের ক্ষেত্রে আমাদের বসে ডাবল অ্যাস্টেরিক্স। ওকে, অর্থাৎ ধরো 6 স্কয়ার লেখা আছে, এর মানে কি 6 গুণন 6। তো এটাকে আমরা হয় লিখতে পারি যে 6 অ্যাস্টেরিক্স 6, অথবা লিখতে পারি 6 ডাবল অ্যাস্টেরিক্স 2। বুঝতে পারছো? আরো একটা উদাহরণ দেই, x টু দি পাওয়ার 6 দেওয়া আছে, সেই ক্ষেত্রে কি লিখবো? সেই ক্ষেত্রে আমরা লিখবো x ডাবল অ্যাস্টেরিক্স 6। তবে x স্কয়ার থাকলে এটাকে আবার লিখতে পারবো x ডাবল অ্যাস্টেরিক্স 2। আবার এটাকে এভাবে না লিখে x দিতে পারি, কারণ কি আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল বোঝাচ্ছে, আর 6টা সংখ্যার গুণফল লেখা তো অনেক টাফ, যে এত বড় লিখতে অনেক কষ্ট হবে। দেখো কত এখনো শেষই হচ্ছে না, 4টা 5টা 6টা, এত বড় কি আর লেখা যায় খাতায়? এত বড় লেখার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু এখানে ডাবল অ্যাস্টেরিক্স 2 দিবা। অনেক জায়গায় দেখবা স্কয়ারের জন্য আই অ্যাস্টেরিক্স আই দেওয়া আছে, অর্থাৎ আই অ্যাস্টেরিক্স আই আছে। ঘাবড়ানোর কিছু নাই, তুমি সব ক্ষেত্রে এইটা ইউজ করবা, সেই ক্ষেত্রে দেখা যাবে প্যাটার্ন ফলো হবে এবং সেটাই সঠিক হবে। ওকে, আর এই ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তো এখানেও কোনো পরিবর্তন আসবে না, সেম একই পরিবর্তনগুলো এখানে করবা, এখানে ডাবল অ্যাস্টেরিক্স 2 দিবা, এখানে n ইকুয়াল 100 দিবা, বাদ বাকি সকল কিছু সেম থাকবে। আশা করি বুঝতে পারছো। এখন 3 নম্বর আমাদের হয়ে গেল। তো 3 নাম্বার হয়ে যাওয়ার পরে এখন আমরা 4 নাম্বারটায় আসি। 4 নাম্বারে একটা কি, এখানে গুণ আছে। গুণ যদি থাকে, তাহলে যদি প্রথমে শূন্য দেই, তাহলে দেখো যে গুণ করলে সকল কিছু 0 হয়ে যায়, এবং এটা ফ্যাক্টোরিয়াল। সো এখানে কিছু পরিবর্তন হবে, এক সামের জায়গায় লিখবো আমরা হচ্ছে ফ্যাক্ট, যেহেতু ফ্যাক্টোরিয়াল শর্টকাটে ফ্যাক্ট, এবং 0 না দিয়ে শুরুটা দিব 1। আই ইকুয়াল 1 আছে, সেটা ঠিক থাকবে। এন কি হচ্ছে? শর্ত ঠিক আছে। আর এখানে যেহেতু এটা ফ্যাক্টোরিয়াল এর ম্যাথ, তাই আমরা দিব ফ্যাক্ট, আর যেহেতু গুণ হয়ে আছে, তাই এখানে দিব অ্যাস্টেরিক্স, আর বাদ বাকি সকল কিছু সেম থাকবে। অবশ্যই এই জায়গাতে ফ্যাক্টটা পরিবর্তন করতে কিন্তু ভুলবা না। একই রকম ভাবে এখানেও ফ্যাক্ট ইকুয়াল 1 বসবে, আই ইকুয়াল 1 তো যেহেতু 1 আছে 1ই থাকবে, শর্ত ঠিক আছে। ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট, অ্যাস্টেরিক্স আই বসবে, স্কয়ার হলে আরেকটা আই দিয়ে এটা দিতা, প্রিন্ট সাম হবে, আই এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সো আই এক এক করে বৃদ্ধি পাবে। অর্থাৎ কি দেখা গেল, যে একটা নিয়ম দিও না সকল কিছুই করা সম্ভব। তো এই তো হচ্ছে তোমাদের ধারার ম্যাথগুলো, ধারা এবং ফ্যাক্টোরিয়ালের যে ম্যাথগুলো, সকল ম্যাথগুলোই সেম। আর এই সিস্টেমে যদি করো, তাহলেই তোমাদের সকল কিছু হবে। তো
এরই সাথে বলতে চাই, তোমাদের দেখো ফ্লো চার্ট কিন্তু শেষ হয়ে গেল, এই অ্যালগোরিদমও শেষ হয়ে গেল। অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট দুটোই আমাদের একসাথে এবং খুব ইজিলি শেষ হয়ে গেল। তোমরা বাসায় যদি এখন একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে ভালো হবে। তাহলে তোমাদের এই গরিব ভাইকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবা না। এর সাথেই আস্তা লা ভিস্তা।